পিএইচপির অ্যারে ফাংশনের এ অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে যে ফাংশনটি নিয়ে আলোচনা করব তাহার নাম হলো অ্যারে চাঙ্ক। আমরা এই ফাংশনটি দিয়ে কি করিতে পারি তাহা নিয়ে এখন আলোচনা করিব। আমরা এখন যে ফাংশনটি ব্যবহার করিব তাহার নাম অ্যারে আন্ডারস্পেস অ্যারে চাঙ্ক। আমরা এই ফাংশনটি ব্যবহার করে কি করিতে পারি আমরা এখন এই অধ্যায়ে তাহা নিয়ে আলোচনা করিব। ধরুন আমি একটি অ্যারে নিলাম, অ্যারেটির নাম দিলাম অ্যারে ইংলিশ, এবং ইহার ভিতর আমি একটি অ্যারে রাখলাম। ধরুন আমি অ্যারের ভিতর যে ডাটাগুলো রাখিব তাহা হলো এ, বি, সি এবং এভাবে ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে এবং এল। আমরা এভাবে এ থেকে এল পর্যন্ত এই কয়েকটি ডাটা আমরা আমাদের অ্যারের ভিতর রাখিতে পারি। এখন আমরা আমাদের অ্যারের ভিতর মোট কয়টি ডাটা রেখেছি তাহা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখিব যে আমরা আমাদের অ্যারের ভিতর মোট 12টি ডাটা রেখেছি। এখন আমরা এই ডাটাগুলো দিয়ে যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করতে চাইতাম, অর্থাৎ আমাদের এখন যে ভেরিয়েবল ইংলিশটি আছে ইহার ভিতর আমরা যে অ্যারেটি রেখেছি তাহা হলো একটি সিম্পল ইন্ডেক্সড অ্যারে। ইহা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নয়, ইহা হয়েছে সিম্পল একটি ইন্ডেক্সড অ্যারে। আমরা যদি এই অ্যারেটিকে একটি মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে পরিণত করতে চাইতাম, অর্থাৎ আমাদের এই অ্যারের ভিতর মোট যে 12টি উপাদান রয়েছে তাহা দিয়ে আমরা যদি এই উপাদানগুলোকে যদি ছোট ছোট অংশে ভাগ করে, অর্থাৎ অর্থাৎ প্রথম 4টি, দ্বিতীয় 4টি, এভাবে করে আমরা তৃতীয় 4টি, এভাবে করে আমরা যদি ভাগ ভাগ করে অ্যারে তৈরি করতে চাই, প্রথম এ থেকে এ বি সি ডি দিয়ে একটি আমরা অ্যারে তৈরি করতে চাই, এবং ই এফ জি এইচ থেকে আমরা একটি অ্যারে তৈরি করতে চাই, এবং আই জে কে এল দিয়ে আমরা আরেকটি অ্যারে যদি তৈরি করতে চাই, এভাবে আমরা যদি অ্যারে তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে করিতে পারি তাহা দেখিব। এবং আমরা আমাদের এই অ্যারেটিকে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে পরিণত করার জন্য, অথবা এই অ্যারের যে উপাদানগুলো আছে তাহার উপাদানগুলো দিয়ে আমরা যদি একাধিক অ্যারে তৈরি করতে চাই তাহলে আমরা যে ফাংশনটি ব্যবহার করিব তাহার নাম হলো অ্যারে চাঙ্ক। এখন আমরা ইহার আর্গুমেন্ট হিসাবে আমাদের যে অ্যারেটিকে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে পরিণত করব তাহার নাম লিখব। আমরা আমাদের যে অ্যারেটিকে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে পরিণত করব তাহার নাম হলো ভেরিয়েবল ইংলিশ, এবং ইহার পরে আমরা আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে যে আমাদের অ্যারের ভিতর যে অ্যারেগুলো থাকিবে তাহার আইটেম সংখ্যা কয়টি হবে তাহা বলে দিতে পারি দ্বিতীয় আর্গুমেন্টে। ধরুন আমি এখানে 4 লিখিলাম। ইহার মাধ্যমে আমি বলে দিয়েছি যে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমাদের আইটেম সংখ্যা কয়টি হবে। এই দুইটি হলো অ্যারে চাঙ্ক ফাংশনের প্রধান আর্গুমেন্ট। এবং ইহার পর আমি যদি ব্রাউজার ইহার প্রিভিউ দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব। আমরা যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখিতে চাই তাহলে আমরা ইহাকে আমরা যেহেতু একটি মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে পরিণত করব, আমরা আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারেরও একটি নতুন নাম দিতে পারি,
ভেরিয়েবল নিউ অ্যারে, আমরা যে কোনো নাম দিতে পারি। এখন যদি আমরা আমাদের ভেরিয়েবল নিউ অ্যারের প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব। এখন যদি আমরা এখানে আমাদের যে নতুন অ্যারেটি তৈরি করেছি তাহার নাম লিখে দিতে চাই, তাহলে আমরা ব্রাউজার ইহার প্রিভিউ পাবো। আমরা আমাদের নতুন যে অ্যারেটি তৈরি করেছি তাহা নিউ অ্যারে নামে সেভ করেছি। এখন যদি আমরা আমাদের পুরো ফাংশনটি পড়ি তাহলে আমরা আমাদের ধারণাটি ক্লিয়ার করতে পারবো। আমাদের পূর্ববর্তী যে আমরা যে প্রথমে যে অ্যারেটি নিয়েছিলাম ভেরিয়েবল ইংলিশ নামের ভিতর যে অ্যারেটি নিয়েছিলাম, ইহার ভিতর আমরা মোট 12টি উপাদান রেখেছি, এ থেকে শুরু করে এ বি সি ডি, এবং তারপরে আমরা এভাবে শুরু করে এইচ আই জে কে এল পর্যন্ত রেখেছি, অর্থাৎ এ থেকে এল পর্যন্ত আমরা রেখেছি 12টি, এবং তারপরে আমরা আরেকটি ভেরিয়েবল নিয়েছি নিউ অ্যারে। আমরা ইহার ভিতর যে ডাটাটি অ্যাসাইন করছি তাহা হলো আমরা একটি মাল্টি ডাইমেনশনাল অ্যারে রেখেছি। ইহা ব্যবহার করে আমরা আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরির জন্য অ্যারে চাঙ্ক ফাংশনটি ব্যবহার করেছি, এবং ইহার পরে আমরা অ্যারে চাঙ্ক ফাংশনটির ভিতর আর্গুমেন্ট হিসাবে আমরা আমাদের পুরান অ্যারে ভেরিয়েবলটির নাম বলেছি, এবং আমরা আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমাদের যে নতুন আমাদের অ্যারের ভিতরে যে নতুন অ্যারেগুলো তৈরি হবে তাহাদের আইটেম সংখ্যা কয়টি হবে, অর্থাৎ সাব অ্যারেগুলোর আইটেম সংখ্যা কয়টি হবে তাহা বলেছি, অর্থাৎ 4টি হবে। যেমন আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে যেগুলো তৈরি হবে তাহাদের ভিতর প্রথম অ্যারেটিতে এ বি সি ডি এই 4টি আইটেম থাকিবে। এভাবে আমরা বলে দিয়েছি যে কয়টি আইটেম থাকিবে, এবং তারপরে আমরা ব্রাউজারে প্রিন্টার কমান্ডের মাধ্যমে, অর্থাৎ প্রিন্ট রিডেবল কমান্ডের মাধ্যমে আমরা আমাদের নতুন অ্যারেটিকে দেখিতে বলেছি। এখন যদি আমি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব। তাহলে আমরা দেখিতে আছি যে আমাদের আমাদের প্রধান অ্যারেটির ভিতর মোট 3টি আইটেম রয়েছে, এবং প্রথম আইটেমটির ভ্যালু হলো 0, প্রথম আইটেমটির কি হলো 0, দ্বিতীয় আইটেমটির কি হলো 1, এবং তৃতীয় আইটেমটির কি হলো 2। এবং ইহার ভিতর আমরা এই প্রত্যেকটি কির ভিতর যে ভ্যালু রেখেছি প্রত্যেকটি হলো একটি অ্যারে, এবং এই অ্যারের ভিতর আমরা যে প্রথম অ্যারেটিতে যা রেখেছি তা হলো 4টি ডাটা, দ্বিতীয় অ্যারেটিতেও আমরা 4টি ডাটা রেখেছি, এবং তৃতীয় অ্যারেটিতেও আমরা 4টি ডাটা রেখেছি। প্রথম অ্যারেটিতে আমরা এ বি সি ডি রেখেছি, দ্বিতীয় অ্যারেটিতে আমরা ই এফ জি এইচ রেখেছি, এবং তৃতীয় অ্যারেটিতে রেখেছি আই জে কে এল। এখন আমরা এখানে দেখেছি যে আমাদের প্রধান অ্যারেটির মোট আইটেম ছিল 12টি, অর্থাৎ এ থেকে এল পর্যন্ত। তাহলে আমরা আমাদের প্রত্যেকটির ভিতর 12কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রত্যেকটি অ্যারের ভিতর 4টি করে উপাদান পেয়েছি, অর্থাৎ আমরা বলে দিয়েছি যে আমাদের অ্যারেগুলোকে যে ভাগ করা হবে তাহলে আমরা প্রত্যেকটি অ্যারের ভিতর আমরা 4টি করে উপাদান রাখিব। কিন্তু এমন যদি হতো যে আমাদের এখানে এ থেকে কে পর্যন্ত থাকতো প্রধান অ্যারের ভিতর, অর্থাৎ প্রধান অ্যারের ভিতর আমরা যে রাখেছি এখানে আমরা প্রধান অ্যারের ভিতর এল পর্যন্ত না রেখে যদি আমরা কে পর্যন্ত রাখতাম তাহলে আমাদের উপাদান সংখ্যা কয়টি হতো। তাহলে এখন আমাদের উপাদান সংখ্যা 11টি হয়েছে।
এখন আমরা কিভাবে আমাদের এই অ্যারেচাঙ্ক ফাংশনটির প্রিভিউ ব্রাউজার কি পাবো, ইহার ফল হিসাবে আমরা কি দেখিতে পারিব। ইহার ফল হিসাবে আমরা যেটি দেখিতে পারিব তাহা হলো আমরা আমাদের প্রথম যে অ্যারেটি পাবো তাহার ভিতর আমরা এ বি সি ডি এই চারটি পাবো এবং তাহার ভিতর পাবো আমরা এবং তাহার পর আমরা দ্বিতীয় যে অ্যারেটি পাবো তাহার ভিতর আমরা যে আইটেমগুলো পাবো তা হলো ই এফ জি এইচ এবং তাহার পরে আমরা যে অ্যারেটি পাবো তাহার ভিতর আমরা মাত্র তিনটি উপাদান পাবো তা হলো আই জে কে। এখন যদি আমরা ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব। এখন যদি আমি আমাদের পেজটিকে রিলোড দিই তাহলে আমরা দেখিতে পাচ্ছি যে আমাদের প্রথম অ্যারেটিতে মোট 4টি উপাদান রয়েছে, দ্বিতীয় অ্যারেটিতেও মোট 4টি উপাদান রয়েছে এবং তৃতীয় অ্যারেটিতে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখন আমাদের তৃতীয় অ্যারেটিতে এখন 3টি উপাদান রয়েছে। এখন আমরা যদি এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এল পর্যন্ত রাখলাম, আমরা এখন এখানে আবার এল পর্যন্ত রেখেছি অর্থাৎ মোট 12টি সংখ্যা রেখেছি। এখন আমরা আমাদের এই ফাংশনটির ক্ষেত্রে আমরা প্রধানত দুটি আর্গুমেন্ট ব্যবহার করেছি। প্রথমটি আমাদের অ্যারেচাঙ্ক ফাংশনের ক্ষেত্রে আমরা আমাদের প্রথম যে আর্গুমেন্টটি ব্যবহার করেছি তা হলো আমরা যে অ্যারেটি নিয়ে কাজ করব তাহার নাম এবং আমরা আমাদের যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করব তাহার ভিতরে আমরা প্রত্যেকটি অ্যারেতে কয়েকটি করে আইটেম রাখিব তাহা বলেছি অর্থাৎ 4টি করে এবং ইহার পরে আমরা একটি অপশনাল আর্গুমেন্ট রাখিতে পারি। অপশনাল আর্গুমেন্ট হিসেবে আমরা যদি ট্রু রাখি তাহলে আমরা এখন কি দেখিতে পারিব। এখন আমরা ব্রাউজারে কি দেখিতে পারিব। এখন যদি আমরা ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, আমি এখানে ট্রু লিখেছি। এখন যদি আমরা ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে দেখিতে পারবো আমাদের আগের মতোই মোট আমাদের প্রধান অ্যারের ভিতর আবার 3টি অ্যারেই পেয়েছি, কিন্তু 3টি অ্যারে পাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের 3টি অ্যারের ক্ষেত্রে যে আমরা অ্যারের ভিতরের যে অ্যারেগুলো তাহার ভিতরে যে আমরা কিগুলো অ্যাসাইন করেছি তাহা সিরিয়াল অনুযায়ী পড়েছে, অর্থাৎ প্রথম অ্যারেটির কি যেখানে শেষ হয়েছে দ্বিতীয় অ্যারেটির কি আবার সেখানেই শুরু হয়েছে, অর্থাৎ আমাদের প্রথম অ্যারেটির কি শেষ হয়েছিল 3 নাম্বার কিতে এবং আমাদের দ্বিতীয় যে অ্যারেটি রয়েছে তাহার প্রথম কিটি হলো 4 এবং তার শেষ কিটি হলো 7 এবং আমাদের ইহার পরে যে অ্যারেটি রয়েছে তাহার ভিতর আমরা যদি লক্ষ্য করি তাহার প্রথম কিটি হলো 8 এবং লাস্টের কিটি হলো 11। এখন আমরা যদি আমাদের কোড উইন্ডোতে গিয়ে যদি এখানে যে আমাদের তৃতীয় আর্গুমেন্ট হিসেবে ট্রু লিখেছি ইহার বদলে যদি আমরা লিখতাম ফলস তাহলে আমরা ব্রাউজারে কি প্রিভিউ পেতাম। তাহলে আমরা ব্রাউজারে যাহার প্রিভিউ পেতাম তাহলে আমরা 3টি অ্যারের ভিতরে আমাদের প্রধান অ্যারের ভিতরে 3টি অ্যারের প্রিভিউ পেতাম, কিন্তু এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রত্যেকটি অ্যারের ভিতর যে কিগুলো তাহা পৃথক পৃথক ভাবে অ্যাসাইন করা হয়েছে, অর্থাৎ প্রথমটির ভিতরও আমাদের যে প্রথম অ্যারেটির ভিতরে আমরা যে প্রথম কিটি পেয়েছি তাহাও 0 এবং আমরা দ্বিতীয় অ্যারেটির ভিতর যে প্রথম কিটি পেয়েছি তাহাও 0 এবং তৃতীয় অ্যারেটির ভিতর যে আমরা কি পেয়েছি তাহাও প্রথম কিটি পেয়েছি তাহার মানে হলো 0, অর্থাৎ ইহাতে প্রত্যেকটি অ্যারের কি আলাদা আলাদা অ্যাসাইন করা হয়েছে। আমরা এখানে ট্রু ফলস না লিখে এভাবে সিম্পলি 0 লিখলেও আমাদের ইহার মান ফলস আসিত, 0 লিখলেও আমরা ইহাকে ফলস হিসাবে প্রিভিউ পেতাম এবং তাহলে আমরা এই একই জিনিস প্রিভিউ পেতাম। এবং আমরা যদি এখানে অন লিখিতাম তাহলে আমরা ট্রু আমাদের এই 3 নাম্বার আর্গুমেন্টটি ট্রু হয়ে যাবে, অর্থাৎ আমরা ট্রু লিখলে যা পাবো আমরা এখানে তৃতীয় আর্গুমেন্ট হিসাবে ট্রু লিখলে যা পাবো ইহার পরিবর্তে আমরা অন লিখলেও একই জিনিস পাবো। এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে ইহার প্রিভিউ দেখি তাহলে আমরা দেখিতে পাইতেছি যে আমাদের প্রথম অ্যারেটির সর্বশেষ কি হলো 3 এবং দ্বিতীয় অ্যারেটির সর্বপ্রধান কি হলো 4। এভাবে
এভাবে আমরা আমাদের অ্যারে চাঙ্ক ফাংশনটির তৃতীয় আর্গুমেন্টটি ব্যবহার করিতে পারি। এখন আমি আপনাদের সাথে অ্যারে চাঙ্ক ফাংশনটি নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা সবাই বুঝিতে পেরেছেন। এখন আমি আপনাদের সাথে অ্যারে চাঙ্ক ফাংশন নিয়ে কিছু প্র্যাকটিস করিব। ইহা আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয় এখন আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা অতিরিক্ত কিছু বিষয় আলোচনা করিব আপনাদের পিএইচপি তে এক্সপার্ট করিবার জন্য। আপনারা যাতে আমার টিউটোরিয়াল দেখে এক্সপার্ট হন, তাহার জন্য আমি এখন আপনাদের সাথে কিছু অ্যাডভান্স লেভেলের এই অ্যারে চাঙ্ক ফাংশনটির ব্যবহার শিখিব। ধরুন আমরা আমাদের প্রথম যে ভেরিয়েবলটির নাম রেখেছি ভেরিয়েবল ইংলিশ, ইহার নাম দিলাম আমি ভেরিয়েবল মেইন অ্যারে। আমি ইহার নাম দিলাম ভেরিয়েবল মেইন অ্যারে এবং তাহার পরে আমি এখন চাইতে আছি যে আমাদের এখানে যে আমরা ওয়ার্ডগুলো রেখেছি তাহাকে আমরা একটি টেবিল আকারে প্রকাশ করব। তাহলে আমরা কি করিতে পারি? এখন আমার এই এক্সট্রা যে আলোচনা তাহা বোঝার জন্য আপনাদের যেসব বিষয় বুঝিতে হবে তাহা হলো, প্রথমে আপনাদের HTML সম্পর্কে ধারণা থাকিতে হবে। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তাহা আপনারা না দেখলেও কোনো সমস্যা নেই, আপনারা আমার পরবর্তী টিউটোরিয়ালে যেতে পারেন। কিন্তু আমার এখন যে আমি অতিরিক্ত বিষয়টি আলোচনা করব তাহার জন্য আপনার যেটি জানার দরকার হবে তা হলো আপনার HTML জানার দরকার হবে এবং তাহার পরে আপনার যেটি জানা দরকার হবে তাহা হলো আপনার HTML কে PHP এর ভিতর এমবেড করা এবং PHP কে HTML এর ভিতর এমবেড করা, অর্থাৎ HTML এর সাথে PHP এর ব্যবহার এবং PHP এর সাথে HTML এর ব্যবহার দেখিতে হবে। আমরা কিভাবে HTML এর ভিতর PHP কোড লিখিতে পারি এবং PHP এর ভিতর HTML কোড লিখিতে পারি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আপনার এই বিষয়ে ধারণা থাকিতে হবে, তাহলে আপনি আমার এই টিউটোরিয়ালের বিষয়বস্তু বুঝিতে পারিবেন। ইহা ছাড়া আপনি আমার এই টিউটোরিয়ালের বিষয়বস্তু বুঝিতে পারিবেন না। এখন আমরা আমাদের প্রধান ভেরিয়েবলটি রাখিলাম এবং আমরা আমাদের অ্যারে চাঙ্ক ফাংশনটি ব্যবহার করতে পারি এবং ইহার ভিতর আমরা যেটি রাখিব, আমরা একটি নতুন ভেরিয়েবল নিতে পারি। ইহার নাম দিতে পারি ভেরিয়েবল নিউ অ্যারে এবং ইহার ভিতর আমরা অ্যারে চাঙ্ক ফাংশনটি ব্যবহার করে আমরা কি করিতে পারি। এখন আমরা ইহার ভিতর আমরা আমাদের যে অ্যারেটিকে ভাগ করতে চাই তাহার নাম বলবো এবং অ্যারেটিকে আমরা কয় ভাগে ভাগ করিতে চাই। অ্যারেটিকে আমরা যদি অ্যারেটির ভিতর আমরা যে নতুন অ্যারেটি তৈরি করব মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে, আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতর যে অ্যারেগুলো থাকবে তাহার ভিতর আমরা 3টি করে উপাদান রাখিতে পারি। এখন আমি এখানে দুটি আর্গুমেন্টই ব্যবহার করিলাম। এখন আমি যদি ইহা নিয়ে একটি টেবিল তৈরি করতে চাই, অর্থাৎ আমাদের একটি টেবিল থাকবে, টেবিলের প্রথম লাইনে ABC থাকবে এবং দ্বিতীয় লাইনে DEF থাকবে এবং তৃতীয় লাইনে GHI থাকবে এবং চতুর্থ লাইনে JKL থাকিবে। তাহলে আমরা তাহা কিভাবে করিতে পারি? তার জন্য আমরা যদি আবার একটি নতুন PHP ব্লক নিই এবং ইহার ভিতর আমরা যদি আমাদের ফর ইচ ফাংশনটি ব্যবহার করি লুপিং এর ক্ষেত্রে, তা আমরা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে অ্যারেতে লুপিং নিয়ে আলোচনা করার সময় ফর ইচ ফাংশন নিয়ে আলোচনা করেছি। সুতরাং আমরা এই অধ্যায়ে ফর ইচ ফাংশন নিয়ে আলোচনা করিব না।
যাতে আমরা লুপিং এর ক্ষেত্রে প্রথমে বলে দিতে পারি যে আমাদের যে নতুন অ্যারেটি তৈরি করেছি তাহাকে বলিতে পারি, যেহেতু ইহার ভিতর আমরা একটি মাল্টি ডাইমেনশনাল অ্যারে রেখেছি, তাই আমরা এখানে এভাবে লিখিতে পারি যে ভেরিয়েবল নিউ অ্যারে অ্যাজ ভেরিয়েবল কন, অথবা আমি দিতে পারি অ্যাজ ভেরিয়েবল আইটেম। আমি ধরলাম ইহাকে রাখলাম, ইহার নাম রাখলাম ভেরিয়েবল নিউ অ্যারের নাম অ্যাজ ভেরিয়েবল আইটেম। এখন আমরা যদি ইহার ভিতর লুপিং করিতে চাই, এখন আমরা ইহার লুপিং এর ক্ষেত্রে আমরা মূলত 4টি অ্যারে পাবো লুপিং করার সময়, যেহেতু আমাদের ভেরিয়েবল আইটেমের ভিতর যে আমরা অ্যারেগুলো রেখেছি তাহাও হলো এক একটি করে অ্যারে। সুতরাং আমরা এখানে আমাদের নতুন করে ফর ইচ কমান্ডটি ব্যবহার করিতে হবে। আমি ধরে নিলাম আপনি আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখেছেন এবং তাহার ভিতর আপনারা ফর ইচ ফাংশনটি ব্যবহার করে কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে লুপিং করতে হয় তাহাও বুঝিয়াছেন। তাহলে আমি এখন যা করিব তা হলো আমি এখানে আবার ফর ইচ ফাংশনটি ব্যবহার করিব এবং ইহার ভিতর আমরা লিখিতে পারি ভেরিয়েবল আইটেম অ্যাজ ভেরিয়েবল ভ্যালু। এখন আমরা ইহার ভিতর আমাদের নতুন ডাটাটি লিখিব। এখন আমরা আমাদের যেহেতু একটি টেবিল তৈরি করতে যাইতে আছি, সুতরাং আমরা আমাদের টেবিল ট্যাগটি এখানে ব্যবহার করিব এভাবে, এবং আমরা আমাদের এই পিএইচপি ট্যাগের শেষেও টেবিলের ইন্ডিং ট্যাগটি ব্যবহার করব এইচটিএমএল এর ক্ষেত্রে। এই টেবিল ট্যাগটি হলো একটি এইচটিএমএল ট্যাগ। এই টেবিল ট্যাগের মাধ্যমে আমরা টেবিল তৈরি করতে পারি। এখন আমরা টেবিল তৈরির ক্ষেত্রে আপনার যদি এইচটিএমএল সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমি আবারও রিকোয়েস্ট করলাম আপনি এখন আমার এই অধ্যায়ের টিউটোরিয়ালটির থেকে সরে গিয়ে আপনি আমার পরবর্তী টিউটোরিয়ালটি দেখুন। এখন আমরা যেহেতু আমাদের টেবিলের ভিতর টেবিল রো রাখতে হয় এবং টেবিল ডাটা রাখিতে হয়, সুতরাং আমরা এখন যাহা করিতে পারি তা হলো আমাদের প্রথমবার ফর ইচ লুপিং এর ক্ষেত্রে মূলত এইখানে ফর ইচ লুপিংটি মোট 3 বার হবে। ইহার জন্য আমরা এখানে ইকো ব্যবহার করে টেবিল রো রাখিতে পারি এবং ইহার পরে আমরা ইকো ব্যবহার করে টেবিল রোর ইন্ডিং কমান্ডটি ব্যবহার করিতে পারি। এবং আমরা এখন টেবিল রোর ভিতর টেবিল ডাটা রাখিব। আমরা যদি আমাদের এই অ্যারেটির প্রিভিউ আমাদের ভেরিয়েবল নিউ অ্যারের এই অ্যারেটির প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব, তাহলে আমরা মূলত আমরা যে অ্যারেটি পাবো তাহার ভিতর 4টি ডাটা পাবো, তাহা 4টি নতুন অ্যারে পাবো এবং 4টি অ্যারের ভিতর আমরা মোট 3টি করে আইটেম পাবো। আমরা যদি ইহার প্রিভিউ এক ঝলক ব্রাউজারে দেখে নিই তাহলে আমাদের ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে।
আমরা আমাদের পিএইচপি লাইনটিকে আপাতত কমেন্ট হিসাবে রাখলাম এবং পরবর্তীতে আলোচনা করার সময় আমরা আমাদের কমেন্ট চিহ্নটি মুছে ফেলিব। এখন আমরা যদি আমাদের নতুন অ্যারেটির প্রিভিউ ব্রাউজারে একটু দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা যে অ্যারেটি নিয়ে কাজ করছি তাহার মান কি। এখন যদি আমাদের যে অ্যারেটি নিয়ে আমরা কাজ করিতেছি তাহার প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা কি দেখিতে পারিব। তাহলে আমরা যে আমাদের প্রধান অ্যারের ভিতর আমরা মোট 4টি অ্যারে পেয়েছি এবং 4টি অ্যারের ভিতর আমরা 3টি করে ডাটা রেখেছি। তাহলে আমরা যে টেবিলটি তৈরি করতে চাইতে আছি তাহার ভিতর আমরা মোট আমরা আমাদের প্রত্যেকটি রোতে 4টি করে ডাটা রাখিতে চাইতে আছি এবং আমরা মোট 4টি র তৈরি করতে চাইতে আছি এবং প্রত্যেকটি রোতে আমরা 3টি করে ডাটা রাখিতে চাইতে আছি। আমাদের এভাবে যদি আমরা দেখি, তাহলে এখন আমরা যদি দেখিতে চাই, তাহলে আমরা আমাদের প্রোগ্রামে ফেরত যাই এবং তারপরে আমরা এখন আমাদের এটুকু উঠিয়ে দিই। এটুকু আমরা ব্রাউজারে দেখার জন্য ব্যবহার করেছিলাম বোঝার সুবিধার্থে। এখন আমরা যদি আমাদের অ্যারে থেকে কমেন্ট চিহ্নটি উঠিয়ে দিয়ে এখন আমি যদি আবার পুনরায় কাজ করি, এখন দেখুন আমরা আমাদের টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগটি ব্যবহার করেছি এবং তারপরে আমি ফর ইচ কমান্ড ব্যবহার করেছি। ফর ইচ কমান্ডের মাধ্যমে আমাদের এই টেবিল রো স্টার্টিং এবং এন্ডিং, অর্থাৎ এখানে মোট যেহেতু আমাদের প্রধান অ্যারেটির ভিতর 4টি ডাটা রয়েছে এবং 4টি ডাটাই হলো 4টি পৃথক পৃথক অ্যারে, তাহলে আমরা এখানে আমাদের এই অ্যারের ভিতর লুপিংটি মোট 4 বার হবে। তাহলে আমাদের এই টেবিল রো মোট 4টি তৈরি হবে যেহেতু 4 বার লুপিং হবে এবং ইহার ভিতর আমরা প্রত্যেকটি টেবিলে যে কয়টি ডাটা রাখিতে চাই তাহা বলে দেব। আমরা আমাদের লুপিং এর ভিতর তাহা বলে দেব। আমরা যেহেতু এখন আমরা এই ফর ইচ ফাংশনটির ভিতর তাহা বলে দেব। আমরা এখন ইহার ভিতর যদি ভ্যালু রাখি এবং ভ্যালুকে আমরা যদি টেবিল ডাটা হিসাবে রাখিতে চাই, তাহলে আমাদের কনকাটেনেশন করতে হবে। ইহার জন্য আমরা প্রথমে টেবিল ডাটা দেওয়ার জন্য টিডি লিখিব। ইহার মাধ্যমে আমরা টেবিল ডাটা রাখিতে পারি। টিডি ট্যাগটি ব্যবহার করব এবং টিডি ট্যাগটির এন্ডিং ট্যাগ দেওয়ার জন্য আমরা আবার কনকাটেনেশন করব। এখন আমরা যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা কি দেখিতে পারিব। তাহলে আমরা যেটি দেখিতে পারিব তাহা হলো আমরা মূলত একটি টেবিল পেয়েছি এবং টেবিলের মোট রো হলো 4টি। আমরা যদি টেবিলটিকে একটু সুন্দরভাবে দেখার জন্য আমাদের HTML ট্যাগের ভিতর আমাদের টেবিলের ভিতর একটি বর্ডার দিয়ে দিই, তাহলে আমাদের বুঝিতে সুবিধা হবে।
এখন যদি আমরা ইহার প্রিভিউ দেখি তাহলে দেখিতে পারিব যে আমরা একটি টেবিল তৈরি করতে পারছি সফলভাবে এবং তাহার মোট লাইন সংখ্যা 4টি এবং প্রত্যেকটি লাইনে আমরা 3টি করে ডাটা রেখেছি। এখন আমরা আমাদের এই অ্যারের ভিতর যে কয়টি ডাটাই রাখি না কেন সেই কয়টি তৈরি হবে। এখন আমরা যদি এখানে 2 লিখিতাম তাহলে আমরা টেবিলে প্রত্যেকটি লাইনে 2টি করে ডাটা রেখেছি এবং মোট লাইন সংখ্যা পেয়েছি 6টি। আবার আমি যদি এখানে 4 লিখিতাম তাহলে আমরা এখানে লাইন পেতাম 3টি এবং প্রত্যেকটি লাইনে আমরা 4টি করে ডাটা রেখেছি। এবং আমি যদি এখানে 5 লিখিতাম তাহলে আমি এখন ব্রাউজারে লাইন 3টি পাবো। আমরা প্রথম 2টি লাইনে 4টি করে ডাটা রেখেছি এবং দ্বিতীয় লাইনটিতে আমরা 2টি ডাটা রেখেছি। এখন আমি যদি এখানে 6 লিখি তাহলে আমরা 2টি লাইন পাবো এবং প্রত্যেকটি লাইনে 6টি ডাটা পাবো। আশা করি আপনারা আমার টিউটোরিয়ালের এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন আমি আমার অ্যারেচাঙ্ক ফাংশনটি নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করিব। আপনারা যদি অধৈর্য হয়ে যান তাহলে আপনারা আমাদের এই টিউটোরিয়ালের বিষয়বস্তু বোঝা এখনই শেষ করিতে পারেন। এখন আমি যাহাদের ধৈর্য আছে তাহাদের জন্য আলোচনা করিব। এখন আমি যাহা আলোচনা করিব তাহা না দেখিলে আপনার পিএইচপি শেখায় কোনো রকমের ঘাটতি থাকিবে না। এখন আমি যাহা নিয়ে আলোচনা করিব, কিন্তু আপনি যদি পিএইচপি সম্পর্কে এক্সপার্ট হতে চান তাহলে এখন আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব তাহা দেখিতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমরা অ্যারে খণ্ডনের জন্য আমরা অ্যারে চাঙ্ক ফাংশনটি ব্যবহার করেছি। এখন আমরা এই ফাংশনটি ব্যবহার না করে কিভাবে একটি অ্যারে খণ্ডন করিতে হয় তাহা দেখিব। ইহার জন্য আমি প্রথমে একটি ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবল মেইন অ্যারে, এবং ইহার ভিতর আমরা একটি অ্যারে রাখিতে পারি। আমরা এখন যেহেতু অ্যাডভান্স মোডে কাজ করিতে আছি, যদি আপনারা আমার টিউটোরিয়ালের এই পর্যন্ত এসে থাকেন তাহলে আমি ধারণা করে নেব যে আপনারা অবশ্যই এখন আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করিব তাহা বোঝার যোগ্যতা রাখেন। অর্থাৎ আমি এখন অ্যারের ভিতর আরেকটি ফাংশন নিয়ে আলোচনা করব। ইহাও একটি অ্যারে ফাংশন, অ্যারে রেঞ্জ। আমরা এই অ্যারে রেঞ্জ নিয়ে আমাদের পৃথক টিউটোরিয়াল আছে এবং সেই টিউটোরিয়ালে আমরা অ্যারের ভিতর এই রেঞ্জ ফাংশন নিয়ে আলোচনা করেছি। আমরা এই রেঞ্জ ফাংশনটি দিয়ে কি করিতে পারি, আমরা এখানে যে রেঞ্জ ফাংশনটি ব্যবহার করেছি ইহা দিয়ে আমরা কি করিতে পারি তাহা নিয়ে এখন একটু আলোচনা করিব। আমাদের প্রোগ্রামটি বোঝার ক্ষেত্রে আমরা রেঞ্জ ফাংশনটি দিয়ে অ্যারে তৈরি করতে পারি। আমরা রেঞ্জ ফাংশনটি দিয়ে কিভাবে অ্যারে তৈরি করতে পারি তাহার উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমরা রেঞ্জ ফাংশনের ভিতর 2টি আর্গুমেন্ট রাখিতে পারি। আমরা প্রথম আর্গুমেন্টটি 1 রাখিলাম এবং দ্বিতীয় আর্গুমেন্টটি আমি 15 রাখিলাম, এবং এরপর আমরা যদি ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি তাহলে আমরা কি দেখিতে পারবো। এখন আমরা একটি অ্যারে তৈরি করে ফেলেছি এবং এই অ্যারের ভিতর আমরা ভেরিয়েবল মেইন অ্যারের ভিতর যে অ্যারেটি রেখেছি তাহার ভিতর মোট আইটেম সংখ্যা 15টি, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত। আমরা যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি আমাদের মেইন অ্যারেটিকে যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে আমরা দেখিতে পারিব আমরা যেটি দেখিতে পাইতে আছি। আমরা বোঝার সুবিধার্থে আমরা আবার পুনরায়
প্রি ফাংশনটি ব্যবহার করলাম এবং আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে আমরা দেখিতে পাচ্ছি যে আমরা আমাদের ভেরিয়েবল মেইন অ্যারের ভিতর যে ভ্যালুটি রেখেছি তাহা হলো একটি অ্যারে এবং এই অ্যারের মোট উপাদান সংখ্যা 15টি। এখন আমরা এই অ্যারেটি নিয়ে কাজ করিব। আমি যদি এখানে আমাদের আর্গুমেন্টটি উল্টা রাখিতাম, অর্থাৎ আমি আমাদের প্রথম আর্গুমেন্টে রেখেছি 15, প্রথম আর্গুমেন্টে রেখেছি 1 এবং দ্বিতীয় আর্গুমেন্টে রেখেছি 15। এখন যদি আমি এখন এভাবে লিখি, প্রথম আর্গুমেন্টে আমি 15 রেখিলাম এবং দ্বিতীয় আর্গুমেন্টে আমি 1 রেখেছি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা আমাদের এই অ্যারেটির একটি রিভার্স অ্যারে পাবো, অর্থাৎ আমরা আমাদের অ্যারেটির একটি উল্টো অ্যারে পাবো। অর্থাৎ আমাদের এখন প্রথম আইটেমটি হলো 15 এবং লাস্টের আইটেমটি হলো 1। এভাবে আমরা স্ট্রিং ব্যবহার করেও স্ট্রিং অ্যারে তৈরি করতে পারি। অর্থাৎ আমি এখানে যদি অ্যালফাবেট লিখিতাম, ধরুন আমি প্রথমটি লিখিলাম এ এবং এখানে লিখিলাম কে, তাহলে আমরা ব্রাউজারে কিসের প্রিভিউ পাবো? তাহলে আমরা ব্রাউজারে এ থেকে কে পর্যন্ত একটি অ্যারের প্রিভিউ পেয়েছি। আবার আমি ইহাকে উল্টো করে লিখিতে পারি। তাহলে আমরা ব্রাউজারে আমরা এই পূর্ববর্তী অ্যারেটির একটি উল্টো অ্যারে পেয়ে থাকব, যার প্রথম আইটেমটি হলো কে এবং লাস্টের আইটেমটি হলো এ। আমি এখানে প্রথম আইটেমটি এ রাখিলাম এবং লাস্টের আইটেমটি রাখিলাম আর। আমি এখানে প্রথম আইটেমটি এ রেখেছি এবং লাস্টের আইটেমটি আর রেখেছি। এখন আমি যদি ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি, তাহলে আমরা এ থেকে আর পর্যন্ত আমরা একটি অ্যারে পেয়েছি মোট। এখন আমাদের এ থেকে আর পর্যন্ত আমাদের মোট কয়টি উপাদান তাহা জানার জন্য আমরা যে ফাংশনটি ব্যবহার করিব, এখন আমরা আমাদের প্রিন্টার কমান্ডটি উঠিয়ে দিতে পারি। এখন আমরা আমাদের কাজে ফেরত যেতে পারি, যেহেতু আমাদের বোঝা শেষ। এখন আমরা আরেকটি ফাংশন নিয়ে আলোচনা করব। এখন আমরা যে ফাংশনটি নিয়ে আলোচনা করব তাহা হলো ফাংশন কাউন্ট। আমরা এই ফাংশনের মাধ্যমে একটি অ্যারের উপাদান সংখ্যা জানিতে পারি। আমরা যে অ্যারেটির উপাদান সংখ্যা জানিব তাহা সেই অ্যারেটির নাম রাখিব। আমরা মেইন অ্যারেটির আমরা মেইন ভেরিয়েবল মেইন অ্যারে নামে যে অ্যারেটি রেখেছি তাহার মোট উপাদান সংখ্যা কয়টি তাহা জানিতে চাই। তার জন্য আমি এভাবে লিখিতে পারি এবং আমাদের এই ফলাফলটি একটি ভেরিয়েবলের ভিতর সংরক্ষণ করিতে পারি। আমরা ভেরিয়েবল আইটেম অ্যামাউন্ট, এবং আমি যদি ভেরিয়েবল আইটেম অ্যামাউন্টের প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা ব্রাউজারে কি দেখিতে পারিব? তাহলে আমরা ব্রাউজারে 18 লেখাটির প্রিভিউ পাচ্ছি, অর্থাৎ এ থেকে আর পর্যন্ত মোট 18টি লেটার। সুতরাং আমরা আমাদের আইটেমে 18টি লেটার রেখেছি। এখন আমরা এই অধ্যায়ে যেটি আলোচনা করব তাহা হলো যে অ্যারে চাঙ্ক ফাংশনটি ব্যবহার না করেও কিভাবে আমরা একটি অ্যারের উপাদানগুলোকে ভাগ ভাগ করতে পারি। এবং তাহার জন্য আমরা যা করতে পারি তা হলো আমরা আমাদের অ্যারের ভিতর মোট কয়টি সাব অ্যারে হবে, অর্থাৎ অ্যারের ভিতর মোট কয়টি আইটেম থাকিবে, অর্থাৎ আমাদের প্রধান অ্যারেটির ভিতর মোট কয়টি আইটেম থাকিবে, অর্থাৎ আমাদের মেইন অ্যারের ভিতর মোট কয়টি আইটেম থাকিবে, অর্থাৎ আমাদের মেইন অ্যারে দিয়ে আমরা যে এ থেকে আর পর্যন্ত আছে ইহার দিয়ে যে আমরা যে একটি নতুন অ্যারে তৈরি করিব, ইহার ভিতর আমরা কয়টি আইটেম থাকিবে, অর্থাৎ কয়টি অ্যারে থাকিবে তাহা লিখিব। অর্থাৎ লিখিতে পারি আমি
আমি এই ভেরিয়েবলটির নাম দিতে পারি নিউ আইটেম অ্যামাউন্ট। এখন আমি এখানে আমাদের অ্যারিথমেটিক অপারেটরটি ব্যবহার করলেন। এখন আমরা এখানে যেটি দেব তা হলো আমি এখানে 3 রাখিতে পারি অথবা 4 রাখিতে পারি। আমি এখানে যেহেতু আর পর্যন্ত রেখেছি তাহলে এখানে 4 লিখিলে আমাদের মোট অ্যারের ভিতর সাব অ্যারে হবে 4টি। এখন যদি আমরা এখন আমাদের পরবর্তী কার্য সম্পাদনের জন্য একটি নতুন পিএইচপি ব্লক তৈরি করতে পারি। আমরা একই পিএইচপি ব্লকের ভিতর লিখিতে পারি, আবার আমরা নতুন করে পৃথক পিএইচপি ব্লক নিতে পারি। ইহার ভিতর আমরা এখন যেটি নেব তা হলো যে আমরা এখন ভেরিয়েবল ডিভিশন নামে একটি ভেরিয়েবল নিলাম এবং ইহার ভিতর আমি একটি অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করব। তা হলো আমি আমাদের প্রধান অ্যারের যে আইটেম সংখ্যা তাহা দিয়ে আমি আমাদের অ্যারের ভিতর মোট কয়টি সাব অ্যারে তৈরি করতে চাই, অর্থাৎ আমার অ্যারের ভিতর কয়টি নতুন করে অ্যারে তৈরি করতে চাই তাহার নাম লিখিব। আমি ইহার নাম দিতে পারি, ইহার নামটি আমি এভাবে দিতে পারি সাব অ্যারে অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের অ্যারের ভিতর যে অ্যারে তৈরি হবে তাহার উপাদান সংখ্যা কয়টি হবে। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে একটা জিনিস লক্ষ্য করিতে পারিব যে আমাদের উপাদান সংখ্যা ছিল গিয়ে প্রধান অ্যারের 18টি। আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উপাদান সংখ্যা ছিল 18টি এবং তাকে আমরা ভাগ দিয়েছি 4 দিয়ে। তাহলে আমাদের এখানে ভাগফল আসবে গিয়ে আমাদের ভাগফল আসবে 4 এবং ভাগশেষ আসবে আমাদের 2। আমাদের ভাগফল আসবে 4 এবং ভাগশেষ আসবে 2। এখন আমরা আমাদের এই ভাগশেষটিও সেভ করিব, অর্থাৎ এখানে আমরা আমাদের ভাগফলটি সেভ করছি ভেরিয়েবল ডিভিশন নামে। আমি এর নাম দিতে পারি ভেরিয়েবল ডিভিশন রেজাল্ট এবং ইহার ভিতর আমি এই ফাংশন রাখতে পারি এবং ইহার পরে আমি আরেকটি ভেরিয়েবল নিতে পারি ভেরিয়েবল রেস্ট, অর্থাৎ আমার ভাগশেষটি রাখিতে পারি এবং ইহার ভিতর আমি ভাগশেষটি রাখার জন্য আমরা আমাদের পূর্ববর্তী অপারেটরটির ভাগের স্থানে আমরা ভাগশেষের চিহ্নটি ব্যবহার করিব, অর্থাৎ পার্সেন্টেজ চিহ্নটি ব্যবহার করিব। তাহলেই এখন আমরা আমাদের ভেরিয়েবল রেস্টের ভিতর ভাগশেষটি সেভ করেছি। এখন যদি আমরা ভেরিয়েবল রেস্টার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা ব্রাউজারে 2 সংখ্যাটির প্রিভিউ পাবো, যেহেতু 18 দিয়ে 4 ভাগ দিলে ভাগশেষ 2 থাকে। আমি 18 কে 4 দিয়ে ভাগ করেছি। আমরা আমাদের এই আইটেম অ্যামাউন্টের যে ভেরিয়েবলটা আছে ইহার নাম চেঞ্জ করেছি, আমরা রাখেছি সাব অ্যারে অ্যামাউন্ট।
আমরা আমাদের আইটেম অ্যামাউন্ট ইহার নাম চেঞ্জ করে রেখেছি সাব অ্যারে অ্যামাউন্ট, তাহলে আমরা এখানেও তাহাই ব্যবহার করিব, অর্থাৎ আমরা আমাদের আইটেম অ্যামাউন্ট থেকে, অর্থাৎ আমাদের যে কয়টি আইটেম আছে মোট 18 থেকে প্রথমবার আমি যে সাব অ্যারে অ্যামাউন্টের ভিতর 4 আছে তাহা ভাগ দিয়েছি, তাহার ফলে 18কে 4 দিয়ে ভাগ করার ফলে আমরা ভাগফল পেয়েছি 4 এবং ভাগশেষ পেয়েছি 2। এখন যদি আমি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা 2 সংখ্যাটির প্রিভিউ পাবো। এখন আমরা যাহা করিব তা হলো আমরা ইহার ভিতরে এখন একটি ফর লুপ চালনা করিব। ফর লুপ চালনা করার ক্ষেত্রে আমরা যেহেতু নতুন আরো 4টি অ্যারে তৈরি করিব, তাহার জন্য আমাদের নতুন একটি অ্যারের নাম দিতে হবে। ইহার জন্য আমরা একটি নতুন অ্যারে তৈরি করতে পারি, ভেরিয়েবল নিউ অ্যারে। যেহেতু আমি ইহাকে একটি অ্যারে হিসাবে তৈরি করব, সুতরাং আমি অ্যারে ফাংশনটি ব্যবহার করতে পারি এবং ইহাকে আমি ব্ল্যাঙ্ক হিসাবে রাখিতে পারি। এবং ইহার পরে আমি আরেকটি ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবল পজিশন নামে। ইহার ভিতর আমি যে ডাটাটি রাখিব ইন্টিজার ডাটা তাহা 0, আমি ইহা 0 রাখিলাম কেন ইহার মানও বলে দিতে পারি। এখন আমি যদি আমাদের এখানে ডিভিশন রেজাল্টের ভিতর যে ডাটাটি রেখেছি তাহা লক্ষ্য করি, তা ইহার ভিতর আমরা একটি মূলত যে ডাটা রেখেছি তাহার মান কত তাহা যদি আমি লক্ষ্য করি তাহলে আমরা কত পাই। ধরুন আমি আমাদের ক্যালকুলেটরে আমাদের ক্যালকুলেটরে 18কে 18কে আমরা 4 দিয়ে ভাগ করিব, তাহলে আমরা ভাগফল পাইতে আছি 4.5। এখন আমরা যদি আমাদের ডিভিশন রেজাল্টের ভিতর যে আমরা যে ফলটি পেয়েছি তাহা যদি ঠিকমতো লক্ষ্য করি, তাহলে আমরা যেটি লক্ষ্য করতে পারতে আছি তা হলো আমরা 18কে ভাগ দিয়েছি 4 দিয়ে, তাহলে আমরা ভাগশেষ হিসাবে যাহা পেয়েছি তাহা হলো 4.5। কিন্তু আমি এখন আমাদের ডিভিশন রেজাল্টের ভিতর দশমিক সংখ্যা রাখিব না, আমি ইহার ভিতর একটি দশমিক ছাড়া সংখ্যা রাখিব, অর্থাৎ পূর্ণ সংখ্যা রাখিব। ইহার জন্য আমি যে ফাংশনটি ব্যবহার করিতে পারি, অর্থাৎ 4.5কে আমরা শুধু 4 এ রূপান্তর করার জন্য একটি ফাংশন ব্যবহার করিতে পারি, তাহা হলো সেই ফাংশনটির নাম হলো ফ্লোর, ফাংশন ফ্লোর। ইহার জন্য আমরা ফ্লোর ফাংশনটি ব্যবহার করিতে পারি। এখন আমরা ফর লুপ তৈরি করিব। ফর লুপের ভিতর আমি একটি ভেরিয়েবল নেব, আমি যেহেতু আমাদের লজিকের জন্য একটি ভেরিয়েবল নেব, আমি ভেরিয়েবলটির নাম যে কোনো কিছু দিতে পারি। আমি ধরুন এখন ভেরিয়েবলটির নাম দিলাম ভেরিয়েবল লজিক এবং ইহার ভিতর আমি যে মানটি রাখিব তাহা হলো 0। আমি যেহেতু এখানে 0 রাখিলাম এবং তারপরে আমি আমাদের কন্ডিশনটি লিখিব যে আমরা যে কন্ডিশনটি লিখিব তা হলো যে ভেরিয়েবল লজিক যদি যতক্ষণ পর্যন্ত ভেরিয়েবল লজিক ভেরিয়েবল সাব অ্যারে অ্যামাউন্ট আমাদের
যে নতুন অ্যারেটি তৈরি হবে তাহার ভিতর যে আইটেম থাকবে তাহার থেকে কম থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটি চলবে। অর্থাৎ আমাদের সাব-অ্যারে অ্যামাউন্টে রয়েছে 4 এবং এখানে রয়েছে 0। অর্থাৎ এখানে আমরা এখন যা করিব যে আমরা আমাদের লজিকটিকে ইনক্রিমেন্ট করতে বলিব। অর্থাৎ আমাদের এখন লজিকটির সাথে আমাদের এই লজিকটি সম্পন্ন হওয়ার পরে আমরা এখন বলেছি যে আমাদের ভেরিয়েবল লজিকের মানের সাথে 1 যোগ করো, তাহলে আমাদের প্রথমবার লুপিং এর পরে ভেরিয়েবল লজিকের মান হবে অন। এভাবে আমরা যে সময় 3 বার লজিক লুপিং করব তাহার পরে ইহার মান হবে 3 বার লুপিং এর পরে ইহার মান হবে 2, কারণ প্রথমবার ইহার মান ছিল 0, দ্বিতীয়বার ইহার মান হবে অন এবং তৃতীয়বার মান হবে 2 এবং ইহার পর আমরা যে সময় 4 বার লুপিং করব 4 বার লুপিং এর পরে আমরা আমাদের ভেরিয়েবল লজিকের মান পাবো 4 এবং যে সময় আমাদের ভেরিয়েবল লজিকের মান 4 হয়ে যাবে তখন যখন আমাদের 4 বার লুপিং এর পরে পঞ্চম বার লুপিং এর সময় কথাটি আমি আবারও বলছি, চতুর্থ বার লুপিং এর পরে আমাদের ভেরিয়েবল লজিকের মান থাকিবে 3 এবং চতুর্থ বার লুপিং এর পরে পঞ্চম বার লুপিং এর সময় আমাদের ইহার মান থাকবে 5। এখন আমাদের পঞ্চম বার লুপিং যদি সম্পন্ন হতে হয় তাহলে আমাদের ইহার মান থাকবে 4। কিন্তু 4 কোনো সময় আমাদের সাব-অ্যারে অ্যামাউন্টের থেকে ছোট নয়, অর্থাৎ আমরা 4 কোনো সময় 4 এর থেকে ছোট হতে পারে না, 4 4 এর সমান হতে পারে। তাহলে আমাদের লজিকটি মিথ্যা হয়ে যাবে, তাহলে আমাদের লজিকটি আর লুপ সম্পন্ন করবে না, আমাদের এটি মোট 4 বার লুপ হবে। এখন আমরা যে লজিকটি পেয়েছি তাহার ভিতর আমরা এখন আমাদের লুপটি মাত্র 4 বার সম্পন্ন হতে বলেছি এবং ইহার পরে আমরা ইহার ভিতর একটি if else ফাংশন লিখতে পারি। আমি if লিখে আমাদের লজিক্যাল ব্লকটি লিখতে পারি। if লিখে আমি যাহা লিখতে পারি তা হলো if আমাদের লজিকটি যদি আমাদের যে রেস্ট নামে ভেরিয়েবলটি রেখেছি অর্থাৎ ভাগশেষ, আমাদের লজিকটি যদি আমাদের ভাগশেষের থেকে ছোট হয়ে থাকে তাহলে আমাদের এই কন্ডিশনাল ব্লকটি কাজ করিবে। কিন্তু আমাদের এই লজিকটি যদি ভাগশেষের সমান হয়ে যায় অথবা বড় হয়ে যায় তখন আর কাজ করিবে না। এখন আমাদের প্রথমবার লুপিং এর সময় আমাদের ইফ লজিকের মান থাকিবে 0 এবং আমাদের রেস্ট অর্থাৎ আমরা আমাদের ভাগশেষের ভিতর রেখেছি, আমরা এখানে আমাদের রেস্ট নামে যে ভেরিয়েবলটি রেখেছি এর মান হলো 2। তাহলে প্রথমবার এই লুপিংটি চলিবে এবং দ্বিতীয়বার যে সময় লুপিং হবে এর মান হয়ে যাবে অন, তখন এই লুপিংটি চলিবে। কিন্তু তৃতীয়বার লুপিং এর সময় ইহার মান হয়ে যাবে 2, তারপরে এই লুপিংটি আর চলিবে না। অর্থাৎ এখানে লুপিং সর্বমোট 2 বার সম্পন্ন হবে, তাই 2 বার সম্পন্ন, তাহলে এই জায়গায় আমরা যে লুপিংটি করব তাহা মোট 2 বার সম্পন্ন হবে। এখন আমি ইহার ভিতর একটি ভেরিয়েবল নেব, ভেরিয়েবল আমরা ইহার যে কোনো নাম দিতে পারি। আমি ভেরিয়েবল ইনক্রিমেন্টের জন্য আমরা ইহাকে পরবর্তীতে ইনক্রিমেন্টের এর জন্য ব্যবহার করব দেখে আমি ইহার নাম দিতে পারি ভেরিয়েবল inc এবং ইহার ভিতর যাহা সেভ করিব তা হলো যদি ভেরিয়েবল লজিকের মান যদি ভেরিয়েবল লিস্টের থেকে ছোট হয় তাহলে ভেরিয়েবল
ইনকের মান হবে আমাদের ডিভিশন রেজাল্টের সাথে আমরা 1 যোগ করিব, এবং যদি ভেরিয়েবল লজিকের মান ভেরিয়েবল লিস্টের থেকে ছোট না হয় তাহলে আমরা যাহা করিব তাহাও বলে দিতে পারি। তাহলে আমরা ভেরিয়েবল ইনক্রিমেন্টের মান কেবল আমরা ভেরিয়েবল ডিভিশন রেজাল্ট রাখিব, অর্থাৎ 3 আমরা তাহলে কি রাখিব, তাহলে আমরা আমাদের শুধু ভাগফলটি রাখিব, অর্থাৎ 4 রাখিব। এখানে আমরা যদি রাখি তাহলে আমরা এখানে রাখিব 4। এখানে এই লজিকটি যখন কাজ করবে তখন আমাদের ভেরিয়েবল ইনক্রিমেন্টের মান হবে 4। আবার যখন আমাদের প্রথম লজিকটি কাজ করবে তখন আমাদের এখানে মান হবে 5। যেহেতু 4 এর সাথে 1 যোগ হবে তখন এর মান হবে 5। এখন আমরা আমাদের যে নতুন অ্যারেটি তৈরি করেছি তাহার নাম এভাবে লিখি, তার নাম আমি লিখিতে পারি আমাদের ইফ এলস লজিকটির পরে ফর লুপের ভিতরে, এবং তারপরে আমি ভেরিয়েবল নিউ অ্যারে ভিতর আমি যেহেতু একটি নতুন ডাটা রাখিব ইহার জন্য আমরা স্কয়ার ব্র্যাকেটটি ব্যবহার করিব। আমরা স্কয়ার ব্র্যাকেট ব্যবহার করে কিভাবে অ্যারের ভিতর নতুন ডাটা রাখিতে হয় তাহা নিয়ে আমরা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে আলোচনা করেছি। এখন আমরা মোট এখানে যে আমরা যে নিউ অ্যারে নামে যে ভেরিয়েবলটি রেখেছি, অ্যারে ভেরিয়েবলটি এর ভিতর এখানে আমরা এখানে আমরা এই অ্যারেটির মোট কয়বার লুপিং এ সম্পন্ন হবে, ইহা মূলত 4 বার সম্পন্ন হবে। যেহেতু আমাদের প্রধান লুপটি ফর লুপটি 4 বার লুপিং করবে, সুতরাং আমরা ভেরিয়েবল নিউ অ্যারের মান 4 বার পাবো। তাহলে আমরা প্রথমবার পাবার ক্ষেত্রে আমরা আমরা যে 4টি অ্যারে পাবো, আমাদের প্রথম আইটেমটির ভিতরেও আমরা একটি অ্যারে রাখিব। এভাবে 4টি আইটেমের ভিতরে আমরা 4টি অ্যারে রাখিব। এখন আমরা অ্যারে তৈরির জন্য আমরা অ্যারে স্লাইস ফাংশনটি ব্যবহার করতে পারি, অর্থাৎ ভাগ করে আমরা আরেকটি নতুন অ্যারে তৈরির জন্য আমরা অ্যারে স্লাইস ফাংশনটি ব্যবহার করতে পারি। আমরা অ্যারে স্লাইস ফাংশন নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করিব। অ্যারে স্লাইস ফাংশনের মাধ্যমে আমরা নতুন অ্যারে তৈরি করতে পারি। এখন আমরা যদি আমাদের অ্যারে স্লাইস ফাংশনটি বুঝতে চাই তাহলে আমাদের অ্যারে স্লাইসটি বোঝার জন্য আমি আমাদের লজিকটি আপাতত কমেন্ট হিসাবে রাখিলাম। এখন আমি আপনাদের সাথে অ্যারে স্লাইসটি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করিব, তারপরে আমি আমাদের প্রোগ্রামে আবার ফেরত যাব। আমি আমাদের যে প্রথম অ্যারেটি রেখেছি এর ভিতর আমি জানি যে এ থেকে আর পর্যন্ত মোট 18টি আইটেম রয়েছে, অর্থাৎ 18টি লেটার রয়েছে। এখন যদি আমি অ্যারে স্লাইস ফাংশনটি ব্যবহার করি এখানে, তাহলে আমি কি ব্যবহার করতে পারি, ধরুন আমি একটি নতুন অ্যারে নেব, অ্যারে 1 নামে, এবং ইহার ভিতর আমি অ্যারে স্লাইস ফাংশনটি ব্যবহার করিব। অ্যারে স্লাইস ফাংশনটি ব্যবহার করতে হলে আমরা যে অ্যারেটিকে কেটে আমরা নতুন অ্যারে তৈরি করব তাহার নাম ব্যবহার করিব, এবং তাহার পরে আমরা যে পজিশন থেকে কাটিব, ধরুন আমি 0 পজিশন থেকে কাটিব, অর্থাৎ যে আমাদের অ্যারে স্লাইসটির যে 0 নাম্বার পজিশনে রয়েছে এ,
এবং অন নাম্বার পজিশনে রয়েছে বি। আমি যদি 0 লিখি তাহলে আমার অ্যারে স্লাইসটি 0 থেকে কাউন্ট করবে, এবং তারপরে আমি যদি এখানে 3 লিখি তাহলে আমি ভেরিয়েবল অ্যারে অনের ভিতরে একটি নতুন অ্যারে রেখেছি যার আইটেম সংখ্যা 3টি, এবং আইটেম 3টি হলো এ বি সি। এখন যদি আমি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি প্রিন্টার কমান্ডের মাধ্যমে, তাহলে আমরা ব্রাউজারে কি দেখিতে পারিব? তাহলে দেখিতে পারতে আছি যে আমাদের একটি নতুন অ্যারে তৈরি হয়েছে যার ভিতর মোট উপাদান সংখ্যা 3টি। প্রথমটি হলো এ, দ্বিতীয়টি হলো বি এবং তৃতীয়টি হলো সি। এভাবে আমরা অ্যারে স্লাইস ফাংশনটি ব্যবহার করে একটি নতুন অ্যারে তৈরি করতে পারি। এখন আমরা আমাদের কাজে ফেরত যাই এবং আমরা আমাদের উদাহরণটি কেটে দিই। আমরা আমাদের কমেন্ট ট্যাগটিও কেটে দিই। এখন আমরা এখানে যেহেতু নিউ অ্যারের ভিতর আমরা যে নিউ অ্যারের ভিতর যে আইটেমগুলো রাখি বা আইটেমগুলো যেহেতু একটি করে অ্যারে হবে, সুতরাং আমরা এই অ্যারে স্লাইসের মাধ্যমেও আমরা অ্যারে তৈরি করতে পারি। তাহলে আমরা অ্যারে স্লাইসের মাধ্যমে আমরা যে অ্যারেটি কাটিব তাহার নাম লিখিব। আমরা এখানে যেহেতু প্রধান অ্যারেটি কাটিব তাহলে আমরা প্রধান অ্যারেটির নাম লিখিব ভেরিয়েবল মেইন অ্যারে, এবং তাহার পরে আমি কোন স্থান থেকে কাটিতে চাই তাহা বলিব। আমি 0 স্থান থেকে কাটিতে চাই, তাহলে আমি এখানে 0 লিখিব, এবং তারপরে আমি কয়টি সংখ্যা করে কাটিতে চাই আমি তাহা বলে দিয়েছি ভেরিয়েবল ইনক্রিমেন্টের ভিতর। আমি হয়তোবা 4টি সংখ্যা করে কাটিতে চাই, নয়তোবা 5টি সংখ্যা করে কাটিতে চাই। যখন আমাদের ইফ লজিকটি প্রথম ব্লকটি কাজ করিবে তখন আমরা 5টি সংখ্যা করে কাটিব, আবার যখন দ্বিতীয় ব্লকটি কাজ করিবে তখন আমরা 4টি সংখ্যা করে কাটিব। এখন আমরা এখানে 0 লেখার পরিবর্তে ভেরিয়েবল পজিশনটি ব্যবহার করতে পারি, কারণ ভেরিয়েবল পজিশনেও আমরা 0 সংখ্যাটি রেখেছি। এবং তারপরে আমরা যে কয়টি সংখ্যা করে যে কয়টি আইটেম কাটতে চাই তাহার জন্য আমরা ভেরিয়েবল ইনক্রিমেন্ট ব্যবহার করতে পারি, এবং আমরা প্রথমবার আমাদের যে অ্যারেটি তৈরি করেছি এর ভিতর এ থেকে যে কয়টি সংখ্যা কাটিব, প্রথমবার আমরা এ থেকে ডি পর্যন্ত কাটতে পারি, ই পর্যন্ত কাটতে পারি। আমরা যে কয়টি সংখ্যা কাটি দ্বিতীয়বার আমরা তাহার পর থেকে কাটিব, তাহার জন্য আমরা আমাদের পজিশনটি চেঞ্জ করে দেব। অর্থাৎ প্রথমবার যে স্থান থেকে কাটিছি দ্বিতীয়বারও আমরা শূন্য স্থান থেকে কাটিব না। অর্থাৎ দ্বিতীয়বার আমরা প্রথমবার যদি এ থেকে কাটি দ্বিতীয়বার আমরা এ থেকে কাটিব না। তার জন্য আমরা আমাদের ভেরিয়েবল পজিশনের মানটিও চেঞ্জ করতে বলতে পারি। আমাদের ভেরিয়েবল পজিশনের মানটি এভাবে চেঞ্জ করতে বলতে পারি যে আমরা ভেরিয়েবল পজিশনের মানের সাথে ভেরিয়েবল পজিশনের যে মানটি রয়েছে তাহার সাথে আমি নতুন আরো একটি মান যোগ করতে চাই, তাহা হলো ভেরিয়েবল ইনক্রিমেন্ট। অর্থাৎ যে কয়টি আইটেম কাটিব তাহাও যোগ করিতে পারি। তাহলে এখন আমি এভাবে এই ফাংশনটি তৈরির মাধ্যমে আমরা আমাদের অ্যারেটি তৈরি করে ফেলেছি। এখন যদি আমরা ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা আমাদের যে নতুন অ্যারেটি তৈরি করেছি তাহার নাম হলো ভেরিয়েবল নিউ এ। আমি যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি প্রিন্টার কমান্ডের মাধ্যমে,
তাহলে আমরা ব্রাউজারে কি দেখিতে পারিব? এখন যদি আমি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, প্রিন্টার কমান্ডের মাধ্যমে আমি যে নতুন অ্যারেটি তৈরি করেছি তাহার প্রিভিউ যদি আমরা ব্রাউজারে দেখি, তাহলে আমরা দেখিতে পারিব যে আমরা সাকসেসফুলি আমাদের নতুন অ্যারেটি তৈরি করতে পেরেছি। আমাদের অ্যারে চাঙ্ক ফাংশনটির দরকার হয়নি এবং আমরা আমাদের প্রোগ্রামের ভিতর বলে দিয়েছি যে অ্যারেটিকে মোট 4টি খণ্ডে বিভক্ত করিবে। সুতরাং অ্যারেটি এখানে আমরা যদি লক্ষ্য করি, আমরা আমাদের অ্যারেটিকে মোট 4টি খণ্ডে বিভক্ত করেছি। প্রথম খণ্ডটির কি হলো 0, দ্বিতীয় খণ্ডটির কি হলো on, এবং তৃতীয় খণ্ডটির কি হলো 2, এবং চতুর্থ খণ্ডটির কি হলো 3। এবং আমরা প্রথম যে আইটেমটি রয়েছে ইহার ভিতর আমরা যে অ্যারেটি রেখেছি তাহার ভিতর আমরা 4টি আইটেম রেখেছি, দ্বিতীয় অ্যারেটির ভিতর আমরা 4টি আইটেম রেখেছি এবং পরবর্তী অ্যারেগুলোতে আমরা 3টি আইটেম রেখেছি। এর কারণ হলো আমাদের লজিকটি যে সময় প্রথমবার লুপিং হয়েছে, ফর লুপের মাধ্যমে আমরা যে সময় প্রথমবার লুপ করেছি, তখন আমাদের ভেরিয়েবল লজিকের মান ছিল 0 এবং ভেরিয়েবল রেস্টের মান ছিল 2, এবং আমি ভেরিয়েবল রেস্টের মান কোনো সময় পরিবর্তন করতে বলিনি। সুতরাং ভেরিয়েবল রেস্টের মান সবসময় 2ই থাকিবে। তাহলে ভেরিয়েবল লজিকের মান 0, 2 থেকে ছোট, অর্থাৎ প্রথমবার লজিকের সময় আমাদের এই ব্লকটি কাজ করেছে, অর্থাৎ 4 এর সাথে 1 যোগ হয়েছে 5 হয়েছে, এবং দ্বিতীয়বার যে আমি আবার যে সময় আমাদের লুপিংটি হয়েছে তখন আমরা যাহা বলেছি তা হলো যে আমরা আমাদের লজিক ভেরিয়েবলটির সাথে 1 যোগ করতে বলেছি, তখন আমাদের এটি ঠিক ছিল। তখন আমাদের রেস্ট ভেরিয়েবলটির মান ছিল 2 এবং লজিকের মান ছিল 1। তাহলে আমরা 4 এর সাথে 1 যোগ করেছি, 5 যোগ করেছি। তাহলে আমাদের প্রথমবার আমরা যে দুইটি অ্যারে তৈরি করেছি তার আইটেম সংখ্যা ছিল 5টি, এবং পরবর্তীতে আমাদের এই লজিকটি কাজ করে নাই, কারণ তৃতীয়বার লুপিং এর সময় আমাদের ভেরিয়েবল লজিকের মান হয়ে গেছে 2 এবং আমাদের ভেরিয়েবল রেস্টের মানও হয়ে গেছে 2। সুতরাং 2 এর থেকে ছোট হতে পারে না। সুতরাং আমাদের তখন তৃতীয়বার লুপিং এর সময় ভেরিয়েবল ইনকের মান হয়েছে শুধু রেজাল্টে, অর্থাৎ শুধু ডিভিশন রেজাল্টে, অর্থাৎ কেবল 4, শুধু ভাগশেষটি হয়েছে এখন। এবং লাস্টবার লুপিং এর সময় ইহার রেজাল্ট শুধু 4 হয়েছে। এখন আমরা যদি আমাদের লুপিং এ যাই, তাহলে আমরা দেখিব যে প্রথমটির ভিতর আমরা 5টি ডাটা রেখেছি, দ্বিতীয়টির ভিতর আমরা 5টি ডাটা রেখেছি, এবং লাস্টের দুটির ভিতর আমরা 4টি করে ডাটা রেখেছি। প্রথম অ্যারেটির সর্বশেষ কি হলো 4, দ্বিতীয় অ্যারেটির সর্বশেষ কি হলো 4, এবং লাস্টের দুটো অ্যারের সর্বশেষ কি হলো 3। আমাদের ইনডেক্স অ্যারের ভিতর যেটি সর্বশেষ কি 4, তাহার মোট আইটেম সংখ্যা হলো 5টি, এবং যেটি সর্বশেষ সংখ্যা কি হলো 3, তাহার মোট আইটেম সংখ্যা হবে 4টি। এভাবে আমরা আমাদের অ্যারে সিরিজের ব্যতিক্রমভাবেও আমরা আমাদের অ্যারে ফাংশন এভাবেও আমরা অ্যারেকে খণ্ডন করিতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
আপনি যদি ফ্রি কিংবা অর্থ খরচ করে আমার ভিডিও থেকে ভালো ভিডিও টিউটোরিয়াল পেয়ে থাকেন, তাহলে আমার অনুরোধ থাকবে আপনি ভুলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না। আর যদি আপনি ফ্রি কিংবা অর্থ খরচ করে আমার ভিডিও থেকে ভালো ভিডিও টিউটোরিয়াল না পেয়ে থাকেন, তাহলে আমার কাছ থেকে আরও ভিডিও পাবার জন্য আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করার ক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন।